বলা খুব মুশকিল। কিউসেক বোঝায় কিরকম করে জানিয়ে, কিন্তু একটা পরিমাণ যেটা হিসাব করে দেখা গেছে যে ওই পরিমাণ পানি বাংলাদেশের জন্য লাগবে। কিন্তু এটাই সত্যি যে চুক্তি হওয়ার পর ধীরে ধীরে ভারত ওই পানির পরিমাণ কমিয়ে দিয়েছে। এটা সবাই জানেন। এই যে সেদিন বক্তৃতা করলো, ওর বাড়ি তো রাজশাহী। রাজশাহী এখন এই গরমে লু বাতাসের মতো বাতাস বয়, খুবই গরম। মানে রাজশাহীতে দিনের বেলা এরকম সময় রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না, মনে হয় চামড়া পুড়ে যায়। যদি আপনি পদ্মার পার দিয়ে হেঁটে যান, আগে যেরকম খুবই সুন্দর লাগতো নদীটা দেখে, নদী থেকে যে বাতাস আসে সেটা যখন আপনাকে স্পর্শ করে তখন ঠান্ডা বাতাস গরমের মধ্যে খুব মজা লাগে না, এরকম কোনো সুযোগ নেই। শুধু রাজশাহী না, ওই সমগ্র অঞ্চল যত ভালো থাকতো সেরকম করে ভালো আর নেই। সেই পানি কমাতে কমাতে এখন কত হয়েছে যে ঈশ্বর দিতে মনে করে যে এত বড় হার্ডিজ ব্রিজ, ওই নদীর উপরে দিয়ে এখন গরুর গাড়ি চলে। পদ্মারও বহু জায়গায় মানুষ হেঁটে হেঁটে পার হয়ে যায়। এবং ফেব্রুয়ারির পরে ভারত এই চুক্তি নবায়ন করবে, মানে নতুন করে আবার চুক্তি করবে। কি মনে হয় আপনাদের করবে? ও পারলে তো বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে। ওদের দেশের ওই গুজরাটের লোক তাদেরকে আমার দেশে ওদের ঢুকিয়ে দেয়। সাথে আবার মনে করেন আজ থেকে 30 বছর আগে বাংলাদেশ থেকে কোনো হিন্দু বা যাই হোক যারা গেছে ওইখানে চলে, তাদেরকে ফিরে পাঠিয়ে দেয়। এখন হচ্ছে যেটা প্রত্যেক রাতে তারা ওই পানির চুক্তি করবে কি জানে, আমি জানি না, সরকার ভালো বলতে পারে। এই নিয়ে কি কোনো কথাবার্তা শুরু হয়েছে? কোনো লেখালেখি তো নাই, কেউ পত্রিকায় লিখছে না, কেউ টিভিতে বলে নাই। আমরা যারা যারা কথাবার্তা বলি তারাও এই নিয়ে এমন কোনো কথা বলি নাই। কিন্তু আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন দিই। নান্নু ভাইয়ের বক্তৃতার সময় একটু মানে হয় কি জানেন, যেই সব বক্তৃতা একটু নিরস টাইপের হয়, বেশি তত্ত্ব থাকে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুনতে অত মজা লাগে না, তখন আর ধৈর্য থাকে না। মানে আপনি যদি সিনেমা দেখতে যান তাহলে একটা মারপিটের ছবি দেখতে খুব ভালো লাগে, আরে বাপ রে বাপ কত অ্যাকশন। কিন্তু ওই ছবিটাই যদি মনে করেন একটা আর্ট ফিল্ম টাইপের হয়, খুব ভালো ভালো কথাবার্তা বলে, তাহলে দূরে তো পেঁচার বাড়ি গেলে কি দরকার, ওইটা ভালো লাগে না। তো বক্তৃতাও এরকম হয় যে এই বক্তৃতার মধ্যে নির্যাস বেশি, হয়তো যার গুরুত্ব বেশি, ওইটা ভালো লাগে না। কিন্তু গলা ফাটিয়ে যদি একবার বলে তোকে দেখে নেবো সরকার তুই কি করিস, বলার জন্য এখনই সরকারকে কলারে ধরে ফেলেছে। কিন্তু এরকম তো পারা যায় না। আপনি যত গরম বক্তৃতাই করেন, কাল যদি ভারত চুক্তি করতে রাজি না হয়, আপনি চুক্তি করতে যে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে জানেন কি? প্রফেসর ইউনুস কি পারবেন? উনি রোহিঙ্গাদের কাছে বক্তৃতা করতে গেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করেছেন না, আগামী ঈদের মধ্যে, আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন, রোহিঙ্গাদেরকে বলেছেন। রোহিঙ্গারা যেতে পারবে? কথা বুঝেছেন আমার প্রশ্ন? যে রোহিঙ্গা প্রায় 12-13 লাখ এখন আমাদের দেশে আছে, ওই 12-13 লাখ রোহিঙ্গা আগামী ঈদে বাড়ি যেতে পারবেন? আচ্ছা 12-13 বাদ দেন না, 1 লাখ যেতে পারবে? কোনো গ্যারান্টি জানি না, না বলতে পারি না। অনেকে আবার মনে করে বাপরে ডক্টর ইউনূস তো জাদু জানে, কত কি করে ফেলছেন, উনি পারতেও পারে এরকম মনে করে অনেকে। হ্যাঁ এইটা ঠিক যে ইউনূস সাহেবের সরকার আসবার পরে ওরা শেখ মুজিবের মতো পা চাটে না, ওরা শেখ মুজিবের মতো হাঁটু গেড়ে বসে থাকছে না, মোদী সাহেব কি বলে তাই আমাদেরকে পালন করতে হবে। তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে এবং বহু জায়গাতে আছে। মনে হয় আগে যেমন সেলফি তোলার জন্য শেখ হাসিনা বাইডেনের পেছনে দৌড় দিত না, দেখেছেন ছবি মনে আছে? এখন আমেরিকার অনেক বড় বড় লোক, বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড়, তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তোলেন। কিন্তু তারপরেও আমি বলি
ডক্টর ইউনূসকে এত সম্মান দেওয়ার পরেও আমি বলি উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সমান। ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে, এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয়, তাহলে ভারতকে বাধ্য করা যাবে এই রকম কিছু তো নেই। এই যে শুনলেন না, নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে, দুনিয়াতে তো আইন কানুন থাকতে পারে, দুনিয়া চলবে কেমনে? যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে, তারপরে নদী যতদূর দিয়ে গেছে, আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে, আমি সেই নদীর পানি পাবো না? আপনি নিজের দেশের মধ্যে বাদ দিয়ে সে পানি নিয়ে যেতে পারেন? পারেন না, তাহলে দুনিয়া চলবে কিরকম করে? অতএব এরকম করে রাষ্ট্রসংঘ, মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ, তার কতগুলো বিধান আছে। দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয়। আমরা সেই রকম কোন আইনে স্বাক্ষর করি নাই, ভারত করেনি, চীন করেনি। খেয়াল করবেন, বেশি নদী তো চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে। কোন কোন নদী নিশ্চয়ই, অনেকগুলো নদী ভারত থেকেও তো উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে। চীনও কোনো কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে, যেটা ভারত অভিযোগ করে। তো ভারত তো চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। অতএব চীন তার মতো করছে, ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে। কি করা দরকার? ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে, এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পারি। আমাদের তো অ্যাটম বোমা নেই। অ্যাটম বোমা থাকলে কি হতো বলেন তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে। এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের লাগে, এবং পাকিস্তান প্রতিবাদ করেছে, কথাবার্তা বলেছে, এবং ভারত স্বীকার করেছে যে তোমাদের যত পানি লাগবে সেই পানি আমরা দেব। তারা নিয়মিত সেই পানি দেয়। যদি পানি না দেয় তাহলে কি হবে? পাকিস্তান এত বড় দেশ, ওদের মিসাইল আছে, ভারতেরও আছে মিসাইল। মিসাইল বোঝেন তো? যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে লাগতে পারে, আমি এখান থেকে গুলি করলে আপনার বুকে গুলি লাগতে পারে। এইখান থেকে যদি মিসাইল, মানে এটাকে একটা তীর বলে করে, কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে। সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতেও আঘাত করতে পারে, ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়। পাকিস্তান বলতে পারে, তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। মিসাইল দিয়েও যদি না পারি, তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো দরকার। আরে ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে ও বেটা তো আমার চেয়ে বড় পাগল। ও যদি সত্যি সত্যি বোমা মেরে দেয়, তাইলে শক্তি এরকম।